এরপর বলো 8 9 10-এ কারো প্রবলেম আছে? 8 9 10, 8-এ প্রবলেম আছে? 8 9 10। স্যার 10 নম্বরটা একটু দেখাই দেন। 10 নাম্বার দেখাই দেব। 8 9 তো কারো নেই, আছে? না স্যার। ওকে। 10 নাম্বার যদি আমরা দেখি, 10 নাম্বারে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.49 লিটার গ্যাসের ভর আছে, 4.4 গ্রাম হলে গ্যাসটির আরএমএস বেগ কত? এখন দেখো, এখানে হচ্ছে একটা লিটার আছে, একটা আয়তন দেওয়া আছে, আয়তনে গ্যাসের ভর দেওয়া আছে, তাই না? তাহলে তুমি দেখো, আমরা ঘনত্ব সমান জানতাম কি? ঘনত্ব সমান জানতাম না ডি ডিভাইডেড মানে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখানে আমাদের যে আয়তনটা দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে ডাব্লুর মানটা দেওয়া আছে, ওটা থেকে আমরা ঘনত্বটা ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে ডাব্লুর মান আছে কত? দেখো 4.4, আয়তন দেওয়া আছে কত? 2.49। এখান থেকে ঘনত্বটা আমরা কত? 1.77 পেয়ে যাই ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব পেলাম আমরা। এরপরে দেখো আমাদের টেম্পারেচার আছে কত? টেম্পারেচারটা দেওয়া আছে কত? টেম্পারেচার আছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি মানে 298 কেলভিন, এবং ঘনত্ব পাইলা কত? 1.77। এখন পরবর্তীতে বলছে যে আরএমএস বেগটা নির্ণয় করতে বলছে। তো আরএমএস বেগ নির্ণয় করলে হচ্ছে গিয়ে আমরা নর্মালি হচ্ছে গিয়ে ঘনত্ব দিয়ে আরএমএস বেগের সূত্রটা কি ছিল? ঘনত্ব যদি থাকতো তখন আমাদের চাপ জানতে হবে, কিন্তু আমাদের তো স্যার রুট কোষে ওভার থ্রাইস পি বাই ডি। ডি, তার থ্রাইস পি, সেক্ষেত্রে আমাদের চাপটা জানতে হবে। বাট এখানে কিন্তু একটা জিনিস ইগনোর আছে, সেই জিনিসটা হচ্ছে চাপ। চাপ জিনিসটা কিন্তু তোমার এখানে দেওয়া নেই। সেক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আহ, পূর্ণ অবস্থায় আমাদের হচ্ছে ঘনত্বটা বের করে নেই। এখানে দেখো, এইটা আমাদের টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা ঘনত্ব পেয়েছি। তা পূর্ণ অবস্থায় হচ্ছে আমরা টেম্পারেচারটা জানি কত? 273, তাই না? তাহলে পূর্ণ অবস্থায় যদি আমরা হচ্ছে গিয়ে ঘনত্ব কত আসবে সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে পূর্ণ অবস্থায় যদি টেম্পারেচার 273 হয় এবং হচ্ছে গিয়ে ডি2টা আমরা বের করে নিতে পারি। তাহলে আমাদের দেখো টি এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে এরকম ব্যস্তানুপাতিক ছিল। তাহলে ডি2 ডিভাইডেড টি2 লিখতে পারি। এখান থেকে দেখো আমরা হচ্ছে গিয়ে ডি2 এর মানটা যদি বের করতে যাই, ডি2 এর মানটা যদি বের করতে যাই, ডি1 টি1 ডিভাইডেড বাই হবে কি আমাদের টি2। তাহলে ডি1 এর মান কত ছিল? 1.77 ইন্টু হচ্ছে 298 ডিভাইডেড বাই হচ্ছে 273। এটা যদি করি তাহলে আমরা হচ্ছে ডি2 এর মান 1.93 গ্রাম পার লিটার পেয়ে গেলাম। মানে প্রমাণ অবস্থায় আমরা ঘনত্বটা ক্যালকুলেশন করলাম। এসব তোমাকে বের করতে বলে নাই, কিন্তু কেন ক্যালকুলেশন করতে হচ্ছে, রিজনটা হচ্ছে তোমার এখানে চাপটা দেওয়া ছিল না। যদি চাপ দেওয়া থাকতো তুমি নর্মালি কিন্তু করতে পারতা, আরএমএস বেগ সি সমান রুট ওভার থ্রাইস পি ডিভাইডেড বাই ডি, এই সূত্রটা ইউজ করে তুমি হচ্ছে আরএমএস বেগটা ক্যালকুলেশন করতে পারতা। কিন্তু এই চাপটা ইগনোর করার কারণে এই ঝামেলাগুলো তোমার করতে হচ্ছে। এখন দেখো এখানে আমরা দেখো 1 লিটার গ্যাসের জন্য আমরা হচ্ছে গিয়ে নর্মালি এখানে কত দেখো? গ্রাম পার লিটার না? এটা কি গ্রাম পার লিটার? মানে কি 1 লিটারে হচ্ছে ভর পেয়ে মানে ঘনত্ব পেয়েছো কত? এইটা। তাহলে এখানে আমরা বলতে পারি গ্যাসটির 1 লিটারের ভর হচ্ছে কত? 1 লিটারে ভর হচ্ছে গিয়ে 1.93 গ্রাম। ঘনত্ব এটাই নির্দেশ করে। ঘনত্ব যেহেতু আমরা জানি কি ডাব্লিউ ডিভাইডেড বাই ভি জানি না, তার মানে কতটুকু আয়তনে এর ভর কত? ডাব্লিউ ডিভাইডেড বাই ভি মানে কি এখানে যদি হচ্ছে গিয়ে যেহেতু 1.93 আসছে, তাহলে এটাকে আমরা যদি গ্রাম এককে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি যে ওইটা আছে কি 1 লিটারে। কারণ এই 9.3-কে যদি 1 দ্বারা ভাগ করো, মানে আয়তনটা যদি 1 লিটার ধরো, তাহলে কি আমরা বলতে পারি 1 লিটারে ভর হচ্ছে এতটুকু। কারণ প্রমাণ অবস্থায় আয়তন কত? আমরা 22.4 জানি। তাহলে 22.4-এ আয়তন কত সেটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারি 22.4 দ্বারা গুণ করে। তাহলে সেখানে আমরা কত পাবো? এত 232 গ্রাম পাবো। তাই গ্রামটাকে যদি আমরা কেজিতে নিতে চাই, 232 ইন্টু হচ্ছে কি 10⁻³ কেজি হবে। তাহলে কি আমরা আণবিক ভর পেয়ে গেলাম। এখন তুমি দেখো নর্মালি 3IT ডিভাইডেড বাই এম সূত্রটা যদি ইউজ করো, তাহলে আরএমএস বেগটা বের হয়ে যাবে 314। টেম্পারেচার কত ছিল বলো? টেম্পারেচার ছিল 298। এম এর মানটা তোমার দেওয়া ছিল না, বা মৌলটা দেওয়া নেই, কিন্তু তুমি এম এর মানটা সিস্টেম করে বের করে নিলা। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমাদের বের হয়ে যাবে 3 ইন্টু হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে 298 ভাগ হচ্ছে কত? 43.232 10⁻³
এটা ক্যালকুলেশন করে আমরা হচ্ছে 414.64 মিটার পার সেকেন্ড পাবো। বুঝছি বিষয়টা? এখানে কনসেপ্ট হচ্ছে গিয়ে জি তোমার স্যার। ঘনত্ব দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় ঘনত্ব দেওয়া আছে একটা লিটারের সাপেক্ষে, কিন্তু চাপ দেওয়া নাই, এজন্য তুমি ডিরেক্টলি আরএমএস বেগটা ক্যালকুলেশন করতে পারোনি। প্রমাণ অবস্থায় তোমার ঘনত্বটা বের করছো। তো প্রমাণ অবস্থায় যে ঘনত্বটা বের হয়েছে, তা সেটা আমরা বলতে পারি 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম। তাহলে আমরা জানি এসটিপিতে আয়তন কত, 22.4 লিটার। তাহলে 22.4 লিটারে তোমার কতটুকু সেটা আমরা প্রমাণ অবস্থায় তার ভরটা পেয়ে গিয়েছি। অবশ্যই সেটা গ্রাম এককে পেয়েছি, গ্রাম একক থেকে কেজি এককে নিয়েছি, তার মানে আণবিক ভর, ওই গ্যাসটার আণবিক ভরটা আমরা পেয়ে গিয়েছি। আণবিক ভরটা পাওয়ার পর হচ্ছে আমরা আরএমএস বেগটা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, এরপর 11-12 বলো। প্রথম থেকে আরেকবার একটু বোঝানো যায়? এখানে প্রাথমিক অবস্থায় তোমার হচ্ছে একটা টেম্পারেচারে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার হচ্ছে একটা ঘনত্ব দেওয়া আছে 1.77, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ঘনত্ব দেওয়া থাকলেই হচ্ছে গিয়ে আমরা ঘনত্ব থেকে আরএমএস বেগ বের করার সূত্র ছিল সি সমান √3p/d, কিন্তু তোমার এখানে কোনো চাপ দেওয়া নাই, সো চাইলেই তুমি এই সূত্রটা ইউজ করতে পারছো না। এখন দেখো, যেহেতু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘনত্ব এটা দেওয়া আছে, আমরা প্রমাণ অবস্থায় ঘনত্ব কত, প্রমাণ অবস্থায় টেম্পারেচার আমরা জানি কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার জন্য আমরা ঘনত্বটা বের করে নিয়েছি কত, 1.93, ঘনত্বটা বের করে নিয়েছি এই সূত্রটা ইউজ করে। এখন দেখো, ঘনত্ব সমান আমরা জানি W/V, তাহলে এখানে যে 1.93 গ্রাম পার লিটার, তাহলে এইটা যদি আমরা 1 লিটারের সাপেক্ষে চিন্তা করি যে গ্যাসটির 1 লিটারের ভর কত, এই যে ভি এর মান যদি 1 ধরি, তাহলে ডাব্লুর মান অবশ্যই কত, 1.93। তাহলে গ্যাসটির 1 লিটারের ভর 1.93 গ্রাম, আর এসটিপিতে একটা গ্যাসীয় উপাদানের আমরা ভর জানি, মানে আয়তন জানি কত, 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের ভর কত, 1.93 সাথে 22.4 যদি গুণ করি, তাহলে আমরা 43.232 গ্রাম পাই। গ্রামটাকে কেজি এককে নিলাম, তাতে আমাদের কত আসবে, 43 পয়েন্ট জাস্ট 10⁻³ আসবে। এখন তুমি আরএমএস বেগটা নর্মালি যে সূত্রটা আমরা জানি √3it/m, এই এম এর মানটা তুমি এখানে বের করে নিয়েছো। এটা তোমার অপশনে বা মানে কোশ্চেনে ছিল না, সেজন্যই এত কাজ করতে হয়েছে। কাজ করে এম এর মানটা বের করে দেন তুমি আরএমএস বেগের নর্মাল যে আরএমএস বেগের যে সূত্রটা, সেই সূত্র ইউজ করে আরএমএস বেগটা আমরা বের করতে পারলাম। আমরা কি বুঝতে পারছি এখন? জি স্যার। ওকে, তো এর 7 নম্বরটা একবার দেখানো যাবে? কয় নাম্বার? 7 নম্বরটা মানে এর আগের পেজে যেটা করছিলাম। 7 নম্বরে তোমার বলা আছে একটা গ্যাস উপাদানের আরএমএস বেগটা দেওয়া আছে কত, আরএমএস বেগটা দেখো এখানে 10³ দেওয়া আছে। এখন আমরা জানি কি নর্মালি 1 মোল নাইট্রোজেন সমান হচ্ছে কি 28 গ্রাম, যেমন জানি, তার 28 গ্রাম ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে দেখো, নাইট্রোজেনের অ্যাভোগাড্রো সংখ্যক অণু সমান কি 28 গ্রাম, এই দুইটা পরস্পর কি ইকুয়াল না, এটাই এখানে লেখা হয়েছে। এতটি নাইট্রোজেন অণু সমান 28 গ্রাম, একটা নাইট্রোজেন অণু সমান কত, আর ওখানে দেখো নাইট্রোজেনের অণুর সংখ্যা ছিল 10⁻23, তাহলে 10⁻23তে হচ্ছে নাইট্রোজেনের ভর কত সেটা আমরা বের করে নিলাম। তাহলে এটা আমরা এম এর মানটা পেয়েছি, কিন্তু পেয়েছি কি সে গ্রাম এককে। কেজি এককে নেওয়ার জন্য আমরা কি করেছি, কেজি এককে নেওয়ার জন্য হচ্ছে 10⁻³ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। এরপর দেখো, আমাদের হচ্ছে গিয়ে আরএমএস বেগের সূত্র জানি √3it/m, তাহলে আরএমএস বেগের মানটা এখানে দেওয়া ছিল, আর এর মান আমরা কনস্ট্যান্টলি জানি, এম এর মানটা বের করে নিয়েছি, টি এর মানটা এখানে বের হয়েছে। টি এর মানটা বের হওয়ার পর গতিশক্তিও আমরা বের করতে পারবো, 3/2RT, আর এর মান জানি, টি এর মান জানি, আমাদের গতিশক্তির মানটাও বের হয়ে যাবে। বলো স্যার 11-12 বলো, 11-12তে প্রবলেম আছে কিনা তো বলো, 11-12তে প্রবলেম আছে কিনা। নেই? স্যার 11 11 আছে? জি স্যার 12। 11তে আছে নাকি বললাম, আবার বলো। জি স্যার 11 নাম্বার, 12 নাম্বার মিলছে। 11তে আমাদের কি বলছে, 11তে বলছে 273 কেলভিন, 1 অ্যাটমসফিয়ার চাপে একটা গ্যাসের একটু সহজ। চাপ আছে কত, চাপ আছে গিয়ে দেখো 1 অ্যাটমসফিয়ার, আবার ঘনত্ব দেওয়া আছে, ডি এর মান কত দেওয়া আছে, 1.25 গ্রাম পার লিটার। এখন কি আরএমএস বেগ বের করতে বলছে না, 11 আরএমএস বেগ। তাহলে সি সমান আমরা জানি কি স্যার √3p/d কি জানি, ডি। তাহলে √3 ইন্টু হচ্ছে 1.25, তাহলে হচ্ছে 3 হচ্ছে 1.25, কত আসবে, 1.549 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সার মিলে নাই, তাই তো? অ্যান্সার না মিললে, স্যার হ্যাঁ বলো। স্কেলে নিতে হবে না?
হ্যাঁ 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 হ্যাঁ, প্যাসকেলে নিতে হবে। তাহলে এখানে হবে কত, 101.325, এক্স্যাক্টলি প্যাসকেলে নিতে হবে। হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছিলাম। তাহলে হচ্ছে রুট তো ওভার না যে 1325 প্যাসকেল। 1325 প্যাসকেল মানে, ও এটা তো কিলো এক প্যাসকেল, লক্ষ এটা তো কিলো প্যাসকেল হয়। হ্যাঁ মানে 101.325 তো কিলো প্যাসকেল। প্যাসকেলে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে 1,01,1325 দ্বারা গুণ করতে হবে। 325 ডিভাইড হচ্ছে কত, ডিভাইড হচ্ছে 1.25, কত আসলো, হ্যাঁ মিলছে তো, 493.13 মিটার পার সেকেন্ড। দেখো এখানে চাপটা আছে কিসে, অ্যাটমসফিয়ার এককে আছে। অ্যাটমসফিয়ার একক থেকে প্যাসকেলে নেওয়ার জন্য 1,01,325 দ্বারা গুণ করতে হবে, তাহলেই আমরা এটা প্যাসকেল এককে পেয়ে যাব। যখন আমরা এভাবে গতিশক্তি বা আরএমএস বেগ বের করতে যাব, তখন চাপটা হচ্ছে প্যাসকেল এককে রাখতে হবে। যখন ঘনত্বর সাথে চাপের সম্পর্ক থাকবে আরএমএস বেগটা ক্যালকুলেশন করতে গেলে, তখন অবশ্যই হচ্ছে গিয়ে এটা প্যাসকেল এককে নিয়ে তারপর কাজ করতে হবে। ওকে, 12 নম্বরে প্রবলেম আছে। আছে নেই? 13, 14, 15, 16 বলো কোনটা প্রবলেম আছে এরপরে। 13, 14, 15 নাম্বারে কোন গ্যাস, মানে কোন গ্যাসটা বুঝতে পারি নাই। কয় নাম্বারের? 15 নাম্বার। 13, 14, গ্রিন হাউসের 13, জন্য 14-তে দায়ী। আছে, 13, 14-তে আছে। না স্যার। আচ্ছা, 15 নম্বরে বলছে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। তা গ্রিন হাউসের প্রধান গ্যাসীয় উপাদান কোনটা? কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে এখানে অবশ্যই কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে 15 মানে নম্বরে অবশ্যই মিথেনের সাথে যদি অক্সিজেনকে বিক্রিয়া করাই তাইলেও তো ই হয় না, মানে কার্বন কার্বন ডাই ডাই অক্সাইড। অক্সাইড। হ্যাঁ, এখানে কার্বন ডাই অক্সাইড, কারণ গ্রিন হাউসের জন্য প্রধান উপাদান হচ্ছে, মানে প্রধান দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। টেম্পারেচার হচ্ছে কত, 273 কেলভিন। তাহলে দেখো সি সমান হচ্ছে রুট ওভার থ্রাইজ আইটি ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে রুট ওভার 3 ইন্টু হচ্ছে গিয়ে 8.314, টেম্পারেচার আছে কত 273, ডিভাইডেড বাই 44 ইন্টু হচ্ছে 10^3। তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 273 ভাগ হচ্ছে 44, 10^3, তাতে কত আসবে দেখো, 393.39 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। বলো 16, 17, 17তে প্রবলেম আছে? পারছো? না স্যার। 18, 18তে প্রবলেম আছে? 18তে প্রবলেম থাকার কথা, একটু এখানে একটু ডিফারেন্স আছে। দেখো এখানে এসটিপি বলে নাই, এসএটিপি বলছে, তাই না? এসএটিপিতে টেম্পারেচারটা কত, 25°C, এটা তোমার বুঝতে হবে। তাহলে 25°C, 25-এর সাথে 273 করলে টেম্পারেচারটা হচ্ছে 200, আমরা 98 কেলভিন পাবো। এম হবে কি, এম এর মান হচ্ছে গিয়ে তোমাকে বলছে কি, সরি এম এর গতিশক্তি বের করতে বলছে। এম তো অবশ্যই হচ্ছে গিয়ে কি হবে, অক্সিজেনের ভর কত 32 কেজিতে নিলে 10^3, এবং ডাব্লুর মান আছে কত দেখো 48, গ্রামটাকে কেজিতে নিলে 10^3 কেজি। তাহলে হচ্ছে ইকে সমান হবে কি 3/2 এনআইটি অ্যাজ ইউজুয়াল। তাহলে হচ্ছে কি এখানে 3/2, এন এর পরিবর্তে ডাব্লু/এম লিখবা। তাহলে হচ্ছে দেখো এখানে কি আসে 3, ডাব্লুর মান হচ্ছে গিয়ে 48 ইন্টু হচ্ছে 10^3, 8.314 ইন্টু হচ্ছে গিয়ে 298, ডিভাইড হচ্ছে কি, ডিভাইড হচ্ছে 2 ইন্টু এম এর মান কত 32 ইন্টু হচ্ছে 10^3। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই। এখানে ব্যাপারটা হচ্ছে এসএটিপি, তোমাকে হচ্ছে গিয়ে নর্মালি অন্য যে অঙ্কগুলো আমরা করি সেগুলো সব এসটিপিতে আমরা করেছি। এসটিপিতে আমাদের টেম্পারেচার জানি হচ্ছে 0°C বা 273 কেলভিন। বাট এখানে যেহেতু এসএটিপি বলছে, তাহলে অবশ্যই তোমার হচ্ছে যে টেম্পারেচার যেটা ইউজ করতে হবে সেটা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের 25°C টেম্পারেচারটা ব্যবহার করতে হবে, 74.54 জুল। ওকে, 18-র পরে 19 থেকে 27 প্রবলেম আছে, বলো 19 থেকে 27-এ প্রবলেম আছে। সবগুলো আরএমএস বেগ বের করতে বলছে, দেখতেছি আরএমএস বেগ গতিশক্তি। একটা বলছে যে স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা বলতে আমরা কোন কত নাম্বার, তাপমাত্রাটা কত ধরবো? নাম্বার, কত নাম্বার? 26। 26। আচ্ছা, এখানে দেখো স্থির তাপমাত্রা, এটা কিন্তু আমি হচ্ছে ইয়াতেও ছিল যে স্থির টেম্পারেচারে দেখো আমাদের হচ্ছে এটা কনসিডার করতে হবে যার আণবিক ভরটা হচ্ছে কম। হ্যাঁ, যার আণবিক ভরটা কম। এখানে গ্যাসীয় উপাদানগুলো আছে কে কে বলো, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড আছে। এখানে তোমার বিবেচনা করতে হবে যার এখানে ভর কত 2,
এখানে 28, এখানে কত 44। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তখন আরএমএস বেগটা হচ্ছে আমাদের যার আণবিক ভরটা কম হবে তার আরএমএস বেগটা বেশি হবে। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর 2, নাইট্রোজেনের 28, কার্বন ডাই অক্সাইডের কত 44। সেজন্য 25 নম্বরের সিকোয়েন্সটা হবে হাইড্রোজেনের সব থেকে আরএমএস বেগটা বেশি হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের নাইট্রোজেনের হবে, তারপরে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের হবে। বুঝছি এখন? জি স্যার। ওকে, তারপরে এটা 26 নাম্বার, 25 না সরি। এরপর কোনটা আছে? 27-এ আছে প্রবলেম? 25-এ যে কক্ষ তাপমাত্রা বলছে ওখানেও কি 27°C? কক্ষ তাপমাত্রা বলতে আমরা কাকে বুঝি বলো? 25°C। 25°C, তাহলে অবশ্যই ওখানে টেম্পারেচারটা 25 ডিগ্রি ধরতে হবে। বুঝছো? জি স্যার। ওকে, 27-এ প্রবলেম আছে? নেই। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম টোটালটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ম্যাথমেটিক্স পুরোটাই আমাদের শেষ হয়ে গেল। এখন ফার্স্ট থেকে আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে আমাদের বুধবার। তাহলে আমরা 1 সপ্তাহ পরে একটা এক্সাম নিব। নেক্সট 31 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 1 তারিখ 2 তারিখ, 2 তারিখে একটা এক্সাম নিব শনিবার। শনিবার ক্লাস টাইমে 2/1/2021 এই দিন হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্স পর্যন্ত, মানে হচ্ছে তোমার বইয়ের 1 থেকে 49 পেজ পর্যন্ত তোমার এক্সাম থাকবে 2/1/21 আমাদের ক্লাস টাইমে। ওই দিন একটু আমি একটু ব্যস্তও থাকবো, বাড়িতে যাব। হ্যাঁ, এর জন্য হচ্ছে গিয়ে ক্লাস টাইমে ক্লাসটাও নিতে পারবো না, ওই সময় তোমরা পরীক্ষাটা দিবা। 2/1/21 আমি আগে জানিয়ে দিলাম, মিনিমাম 1 সপ্তাহ আগে। হ্যাঁ, সেটা তোমরা এখন প্রিপারেশন নিতে থাকো। 1 থেকে 49 পেজ পর্যন্ত আমাদের পরীক্ষায় থাকবে। সো আমাদের এই চ্যাপ্টারে যে সৃজনশীল কোশ্চেন যে আসে বেশিরভাগ, সেই সৃজনশীল কোশ্চেনের মেইন পার্ট কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এই জায়গাগুলো থেকেই হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট মানে ফাইনাল পরীক্ষায় হচ্ছে বেশি কোশ্চেন থাকে। আমরা কি বুঝতে পারছি? কথা বলো, বুঝছো তোমরা? স্যার। ওকে, তাহলে এখন থেকে হচ্ছে প্রিপারেশন শুরু করে দাও। ইনশাল্লাহ 2 তারিখ হচ্ছে এখান থেকে পরীক্ষা নিব। আর নেক্সট ক্লাস শনিবার থেকে আমরা যে ক্লাসগুলো শুরু হবে, শনিবার থেকে আর হচ্ছে নর্মালি 2টা বা 3টা, নেক্সট সপ্তাহে আমাদের এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে। 2টা থেকে 3টা ক্লাসের ভিতরে আমাদের এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কারণ এরপর যা আছে সবই থিওরিটিক্যাল জিনিস। ওকে, ঠিক আছে, তাহলে আজকে